আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অপমানে রুমুর চোখে জল চলে এসেছিল। পড়াশোনা তো করতেই চেয়েছিল সাফায়েত, আর ওর মাই তো বাধা দিলেন। এ ধরনের নিম্ন স্তরের কথা যে কোনোদিন সাফায়েতের মুখে শুনতে হবে এটা ওর দুঃস্বপ্নেও ছিল না। খাবার না খেয়ে উঠে চলে এসেছিল সেদিন। একটু হাসি মুখ দেখতে চেয়েছিল শুধু। এই ছোট্ট চাওয়ার পাল্লাটা কি খুব বেশি ভারী হয়ে গিয়েছিল? অথচ বিয়ের আগে কত কিনা বলতো, কত শত স্বপ্ন। বিয়ের আগে বলেছিল আর এই দিন ধরে ধরে ও সব একদিনের সেলিব্রেশনের কি দরকার? প্রত্যেক দিনই তো একটা স্পেশাল দিন হবে, ভালোবাসাময় দিন হবে। অন্য কিছুর কমতি হলেও আমাদের ভালোবাসার কোনো কমতি হবে না, তুমি দেখে নিও। স্বপ্নভঙ্গের সেই শুরু হয়েছিল, এটা তো খুব সাধারণ ঘটনা। এরপর এমন আরও কত সহস্রবার যে ভেতরটা দুমড়ে মুচড়ে গুড়িয়ে গেছে তার সাক্ষী শুধু আর শুধু রুমু। চোখ বেয়ে গড়িয়ে পড়া জল মুছে নিল নতুন শুরুর প্রত্যয়ে। জানে প্রচণ্ড কঠিন হবে, তবুও হাল ছাড়বে না। নবনী দুপুরের রান্নার আয়োজন করেছিল, ভাতের চাল ধুয়ে নিচ্ছিল আর চামেলি মাছ কাটছে তখন। আফা, একটা কথা কইবার চাইতেছিলাম, আপনি যদি রাইগা যান তাই কইতে ডরাইতেছি। কি বলবি বল, এসব বনিতা রাখ। হায় আল্লাহ, এইগুলা কি কন আফা? আমি ভান ভনিতা কিচ্ছু বুঝি না। গলায় বিস্ময় ঝরল চামেলির। নবনী ভীষণ বিরক্ত হলো। এত নাটকীয়তা করতে পারে মেয়েটা? মাঝে মাঝে পিত্তি জ্বলে যায়। ভাতের পাতিল চুলায় দিয়ে বলল, বলবি তো সরাসরি বল, আর না বলে বলিস না। তোর একটা কথার আগে এমন হাজারটা আজে বাজে কথা থাকে যে আসল কথাটাই হারিয়ে যায়। নবনীর ধমকে চামেলির আরও কিছু অদ্ভুত কথা মনে এলেও বলল না। তবে আসল কথাটা আজ বলেই ফেলবে। কাচুমাচু মুখে বলা শুরু করে, খালু আপনারে নিয়া মেল্লা চিন্তা করে, এইবার আল্লাহর নাম নিয়া বিয়াটা কইরা ফেলান আফা। বিশাল এক রাম ধমক খাবার প্রস্তুতি নিয়েই কথাটা বলেছে ও, কিন্তু ধমক তখনও আসলো না। তবে কড়া গলার প্রশ্ন আসলো, বাবা বলেছে এসব? তওবা তওবা, খালু কিছু কয় নাই আমারে। এর মুখ মাঝে মধ্যেই ভার ভার থাহে, এমনেই বুঝন যায়। সব কথা খুইলা না কইলেও চলে। উৎকণ্ঠিত গলায় চামেলি উত্তর দেয়। চামেলি আফজাল সাহেবকে খালু বলে সম্বোধন করে, কয়েকবার বলেও নিরস্ত করা যায়নি। তোর কি মনে হয় বিয়ে ভালো জিনিস না খারাপ? এই প্রথম নবনীকে বিয়ের কথা বলতেও রাগে ফুঁসে উঠল না, খুব নরম গলায় পাল্টা প্রশ্ন করল, খারাপ হইতে যাইব কি জন্যে? ভালাই তো। আচ্ছা, তোর বিয়ে নিয়ে খারাপ অভিজ্ঞতা আছে, তারপরেও ভালো বলছিস কি করে? চামেলির চেহারা চিরাচরিত উচ্ছ্বাস ম্লান হলো কিছুটা, তবে তা ক্ষণিকের জন্য। ম্লান হেসে বলল, কি যে কন আফা, আমার সংসার হয় নাই বললা কি দুনিয়ার সকল পুরুষ মানুষে খারাপ হইব? তাইলে এত মানুষের সুখ দুঃখে সংসার করবার পাইতো? ভালা আর কালা দুই মিলাই তো দুনিয়া গো আফা। নবনী মুহূর্তকাল অবাক হয়ে তাকিয়ে রইল চামেলির দিকে। প্রায় নির্বোধ আর অসম্ভব বোকাশোকা ধরনের মেয়েটার কি সহজ অথচ গভীর জীবনবোধ। পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে কত কি না শেখার আছে, জানার আছে। এক জীবন কেটে যায় শিখতে শিখতে, জানতে জানতে। তবুও কত কি অজানা অচেনা থেকে যায় দৃষ্টির অগোচরে। রায়ান সকালে খেয়ে দিয়ে শুয়ে আছে। জ্বর নেমে গেলেও মাথা ব্যথাটা এখনো আছে। চামেলির কাছে শুনেছে সারা রাত বাবা আর মেয়ে মিলে ওর পাশে থেকেছে। অদ্ভুত স্নেহপ্রয়ণ লোকটা আর কাঠিন্যের খোলসে তীব্র মায়ায় পূর্ণ হৃদয়ে রাখা মেয়েটা কাছে ভীষণ বড় একটা ঋণ থেকে গেল। স্নেহের ঋণ, ভালোবাসার ঋণ। আর বাকিটা জানে না রায়ান। আশরাফ সাহেব এর মধ্যে অগণিতবার কল করে গেছেন, রায়ান ধরেনি। এখনো অনবরত বেজে যাচ্ছে ফোনটা, তাই বাধ্য হয়ে ধরল। রায়ান বাবা, তোর শরীর ঠিক আছে তো এখন? আমি ভালো আছি, শোনা তো হয়ে গেছে আপনার, এবার রাখছি। রাখিস না, একটা মিনিট একটু কথা বলি প্লিজ। ওনার আকুলতা দেখে সহসা ফোন কাটতে পারল না। বলুন। শরীরের ঠিকঠাক যত্ন নিস, এবার একটু নিজের দিকে তাকা। এভাবে আমার কথা ভেবে সময় নষ্ট করবেন না, আপনার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভাবুন না হয়। বলেই খট করে কলটা কেটে দিল। ওর সুন্দরভাবে শুরু হওয়া সকালটা নিমিষেই বিষিয়ে গেল। আর আশরাফ সাহেব এই ভেবে আশ্বস্ত হলেন ছেলেটা তার সাথে কথা বলেছে,
সে রেগেই হোক আর যাই হোক, কথাটা তো হলো। ভীষণ উৎকণ্ঠায় কেটেছে পুরো রাত। বন্ধুর সাথে কথা বলে কিছুটা চিন্তা কমলেও ছেলের সাথে কথা না বলে এক ফোঁটাও স্বস্তি পাচ্ছিলেন না। ছেলেটাকে যদি সবটা খুলে বলে ফেলতে পারতেন তবে হয়তো এই ভুল বুঝাবুঝির অবসান ঘটত, কিন্তু সে তো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক নিংড়ে। হাহাকার করে উঠল সমস্ত হৃদয়। এক জীবনে এত দায় কেন তার? সন্ধ্যা হবার খানিকটা পরে সাফায়েতের কল পেল রুমু। এক ফোঁটাও বিচলিত না হয়ে রিসিভ করে কানে নিতেই শুনল সাফায়েতের আত্মম্ভরি আস্ফালন। এত বার বেড়ে যাওয়া কিন্তু খুব খারাপ। কি মনে করেছো তুমি আমি গিয়ে হাতে পায়ে ধরে তোমাকে নিয়ে আসব? তোমাকে বলেছিলাম আজকের মধ্যে না আসলে আর আসতে হবে না। তুমি আসোনি, এর পরিণাম তুমি চিন্তাও করতে পারবে না, বলে দিচ্ছি। কথাগুলো রুমুর মনে আজ কোনো রকম ছাপ ফেলতে পারল না, বরং আশ্চর্য শীতল গলায় বলল, তোমার হুমকি ধামকি দেয়া শেষ? যা খুশি করতে পারো, চাইলে ডিভোর্সও দিয়ে দিতে পারো। আমার এখন আর এসবে কিছু যায় আসে না। তোমার জীবনে আমার অস্তিত্ব ছিটে ফোটাও যে নেই সে আমি খুব ভালো করেই জানি। এতটা আশা করার মতো বোকামি এখন অন্তত আমি করব না। সাফায়েতের কিছুক্ষণের সময় লাগলো হতচকিত ভাবটা কাটাতে। এমনটাও আশা করেনি। রুমুর এই দুদিনের পরিবর্তিত আচরণ কেন যেন মেনে নিতে পারছে না। রাগে ফুঁসে উঠল সাফায়েত। এখন তো এগুলো বলবাই, তা নতুন কাউকে পেয়ে গেছো নিশ্চয়ই, যার জন্য ডিভোর্সের জন্য পাগল হয়ে গেছো। শোনো, আমার মতো হাজবেন্ড পেয়েছো বলে তোমার শুকরিয়া করা উচিত ছিল। তোমার সাথে তোমার পরিবারেরও 7 কপালের ভাগ্য এটা। তোমার বোনের নোংরা ঘটনা জেনেও তোমাকে বিয়ে করেছিলাম। এমন ভালো ছেলে, ভালো ফ্যামিলি তোমার কপালে জুটেছে। আর কি চাও, অকৃতজ্ঞ? এসব নোংরা কথা শুনে রুমুর কান গরম হয়ে গেল। এমন নীচ মানসিকতার একটা লোককে কি করে ভালোবেসেছিল ভাবতেই নিজের ওপরে ফুঁসে উঠল ভেতরে ভেতরে। ঘৃণাও হলো বোধহয়, কিন্তু তবুও মাথা ঠান্ডা রাখলো। রেগে গেলেন তো হেরে গেলেন, নীতিতে চলার সিদ্ধান্ত নিলেন। আজ কিছুতেই মাথা গরম করবে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবার সামনে যাবে, শুধু নিজের ভুলটা শুধরে নেবে। নার্সিসাস ফুলের নাম শুনেছ নিশ্চয়ই? এমন পারদ চড়া রাগের মুহূর্তে এই অপ্রাসঙ্গিক কথায় কিছু একটা থমকে গেল সাফায়েত। কি ফুল? নার্সিসাস। আচ্ছা চলো তোমাকে একটা গল্প শোনাই। গল্প বলতে প্রাচীন গ্রিক মিথোলজির বহুল প্রচলিত একটা কাহিনী। তোমার মাথা ঠিক আছে তো রুমু? এখন গল্প বলার চিন্তা তোমার মাথায় এলো কিভাবে? হতভম্ব সাফায়েতের প্রশ্ন। আরে শোনোই না, মনে করো এটাই আমার শেষ অনুরোধ। রুমুর ঠান্ডা গলা। সাফায়েত সহসা উত্তর দিতে পারল না। নীরবতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলা শুরু করলো রুমু। গ্রিক পুরাণ অনুসারে নদী দেবতা সিফিসাস আর জলপরীর লিরিউপির পুত্র হলো নার্সিসাস নামের অপূর্ব সুদর্শন এক যুবক। জন্মের কিছুদিন পরেই মা ছেলের আয়ুষ্কাল সম্পর্কে জানতে অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরোসিয়াসের দ্বারস্থ হলে তিনি জানান এই ছেলে দীর্ঘায়ু পাবে যদি কোনোদিন নিজেকে না দেখে। রুমুকে থামিয়ে দিয়ে সাফায়েত হিস হিসিয়ে বলে উঠল, এসব আজগুবি গল্প আমাকে কেন শোনাচ্ছ? আগে আমাকে শেষ করতে দাও প্লিজ, এরপর তুমি নিজেই উত্তর পেয়ে যাবে কেন বলছি। একটা বড় করে শ্বাস টেনে আবার বলা শুরু করলো রুমু। নার্সিসাস নিজেকে না দেখলেও চারপাশে এত মানুষের প্রেম নিবেদনে নিজের মধ্যে অত্যন্ত দাম্ভিকতা আর অহংকার আসন গেড়ে বসে। মানুষ এমনকি পরীরা পর্যন্ত তার প্রেমে পড়তো। এতটাই মোহিত করার রূপ ছিল। নিজের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে মনে করত তার সমকক্ষ এমনকি ধারে পাশেও কেউ নেই। তাই যারা প্রেম নিবেদন করত সবাই প্রত্যাখ্যান হতো অত্যন্ত নিষ্ঠুরভাবে। এভাবেই চলছিল সব। নার্সিসাস শিকারে বনে যেত, সেখানে থাকা বনপরী ইকোও পড়ল সেই প্রেমে। দুর্ভাগ্যক্রমে ইকো কথা বলতে পারত না জিউসের স্ত্রী হেরা দেবীর অভিশাপে। শুধু অন্যের কথার প্রতিধ্বনি ফিরিয়ে দিতে পারত। অবসরে ইকো অপেক্ষায় থাকতো নার্সিসাসের। যখন আসতো সে পিছু পিছু ঘুরত, কিন্তু বেচারি কথা বলতে পারতো না বলে ডাকতে পারতো না। তো এভাবেই একদিন সুযোগ নিজে থেকে এলো। এটুকু বলেই থামলো রুমু। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমেওকে দিয়ে দেখলো তামিমকে যেভাবে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে এখনো সেভাবেই পড়ছে। ছেলেটা এতটা লক্ষ্মী আর শান্ত, নাইমটা ভীষণ দোষী হয়েছে। ওদিকে সাফায়েত ও প্রান্ত থেকে প্রশ্ন করলো, তারপর প্রেম নিবেদন করেছিল ইকো? হ্যাঁ, আর এতেই বেচারি ইকোকে বরণ করে নিতে হয়েছিল জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যকে। ক্ষণেক থেমে আবারও শুরু করলো। একদিন নার্সিসাস আবারও শিকারে গেল সেই জঙ্গলে, যেমনটা প্রায়ই যেত। কিছুটা ভেতরে যাবার পর সে ডেকে উঠল, কেউ এখানে আছে? ইকো প্রতিধ্বনি ফিরিয়ে দিল, আছে আছে। গাছের আড়ালে লুকিয়ে থাকা ইকোকে ডাকলো, এসো। ইকো উচ্ছ্বাসিত হয়ে জবাব দিল, এসো।
এরপর বেরিয়ে এলো। ভীষণ খুশি উপড়ে পড়ছিল। স্বয়ং নার্সিসাস ডেকেছে। এখন কি করে লুকিয়ে থাকে? দুহাত বাড়িয়ে দিল নার্সিসাসের দিকে প্রগাল আহ্বানে। কিন্তু নার্সিসাস মুখ ফিরিয়ে নিল ঘৃণায়। ইকোকে ফিরিয়ে দিল প্রবল অপমানে। লজ্জায় অপমানে নিজেকে লুকানোর জন্য আশ্রয় নিল এক পাহাড়ের গুহায়। শোকে অপমানে একসময় সেখানেই প্রাণত্যাগ করে ইকো, কিন্তু ওর প্রতিধ্বনি থেকে যায় সেই গহীন অরণ্যে। নার্সিসাসের কি হলো তারপর? বলছি। শুধু ইকো নয়, অসংখ্য পরি চরম অপমানিত হয়েছিল নার্সিসাসের কাছে। এই প্রত্যাখ্যাতদের মধ্যে একজন প্রতিশোধের দেবী নেমেসিসের কাছে প্রার্থনা করে বসলো নার্সিসাস যেন প্রেমে পড়ে, কিন্তু কখনোই ভালোবাসা না পায়। নেমেসিসের সাড়া পাওয়া গেল তাতে, আর নির্ধারিত হলো নার্সিসাসের ভাগ্য। প্রেমে পড়লো নার্সিসাস? পড়লো একেবারে গভীর প্রেমে, কিন্তু নিজের প্রেমেই পড়লো। মানে? সাফায়েতের গলায় কিছুটা বিস্ময়। একদিন ভীষণ গরমে নার্সিসাস এক জলাশয়ে গেল তেষ্টা মেটাতে, কিন্তু জলাশয়ের পানিতে অপূর্ব সুন্দর এক জলদেবতাকে দেখে প্রেমে পড়ে গেল, কিন্তু বুঝতে পারল না যে সেটা তার নিজেরই প্রতিবিম্ব মাত্র। ইন্টারেস্টিং। কিছুটা কৌতূহলী মনে হলো সাফায়েতকে। তা তো বটেই। নার্সিসাস হাত বাড়িয়ে ধরতে গেল তাকে, কিন্তু পানিতে হাত লাগতেই পানির অনুরণ্যে প্রতিবিম্ব হারিয়ে গেল। নার্সিসাস ভীষণ উতলা হয়ে গেল। কেন চলে গেল ভেবে বিচলিত হলো, কিন্তু পানি স্থির হতেই সে আবার ফিরে এলো। পরপর কয়েকবার একই প্রক্রিয়া চলল, আর সে উৎকণ্ঠিত হলো বারবার। ভয়ও পেল ভালোবাসা যদি হারিয়ে যায়। এই আশঙ্কায় সে জলাশয়ের পানিতেই নিজেরই প্রতিবিম্বে তাকিয়ে থাকতো সারাক্ষণ। কোনোদিন যদি অপ্রান্তের সাড়া মেলে এই আশায় সেখানে আসন গেড়ে বসলো। কেউ ওকে সরাতে পারলো না সেখান থেকে। এমনকি ওর কাছ থেকে প্রত্যাখ্যাত পরীরা অনুরোধ করলো সেখান থেকে চলে যেতে, কিন্তু প্রেমান্ধ যুবক বসে রইল নিজেরই ছায়া আঁকড়ে। একসময় না পাবার যন্ত্রণা তীব্র হাহাকারের রূপ নিল। ওর হাহাকারের জবাবে ইকোর সেই প্রতিধ্বনি ফিরে আসতো। নার্সিসাস মনে করতো ওকে উপহাস করছে। ভালোবাসা না পাওয়ার তীব্র হতাশা নিয়ে আর খাওয়া না খাওয়া বাদ দিয়েছিল বলে সৌন্দর্য ম্লান হয়ে যেতে লাগলো। শরীর শুকিয়ে যেতে যেতে জীর্ণ শীর্ণ হয়ে সেই জলাশয়ের ধারেই মারা গেল নার্সিসাস। গ্রিক মিথোলজি অনুসারে নার্সিসাসের দেহ সেখানকার মাটিতে মিশে গিয়েই নার্সিসাস নামের ফুল গাছের জন্ম। একটানা এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠেছে রুমো। তবুও সাফায়েত কিছু বলার আগে ও নিজেই বলল, এখান থেকে নার্সিসিজম শব্দটা এসেছে, আত্মপ্রেম যাকে বলে। এটা এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার। এবার সাফায়েত বুঝতে পারল রুমুর এই কাহিনী ওকে শোনানোর উদ্দেশ্য, কারণ এই টার্মটা ও জানে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পায় না। রুমু যেন আজ কথার পসরা সাজিয়ে বসেছে। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে হড়বড়িয়ে পরের কথায় চলে গেল। এরা মনে করে নিজের শ্রেষ্ঠতর, আর বাকিরা তুচ্ছ নগণ্য। তুমি কি জানো যে তুমি ভয়ঙ্করভাবে এই ডিসঅর্ডারে ভুগছো? শেষের কথাটা শ্লেষের সাথে রুমো। তীব্র রাগে স্তব্ধ হয়ে গেল সাফায়েত। ক্ষণকাল মুখে কোনো কথা জোগালো না। তুমি পাগল হয়ে গেছো রুমো। তুমি জানো না আমি কি করতে পারি। তোমার এসব আস্ফালনের আমি আর বিন্দুমাত্র পরোয়া করি না। বলছি তো, যা খুশি করো। তোমার ছেলেদের কিন্তু আর কোনোদিন দেখতে পারবে না। এবার সশব্দে হেসে উঠল রুমু। হাসিটা অপ্রকৃতস্থ মনে হলো সাফায়েতের কাছে। এই রুমুকে ও একেবারেই চেনে না। হাসতে হাসতে বলল, আমি তোমার মতো নই যে নিজের ইচ্ছা অনিচ্ছা অন্যের ওপরে চাপিয়ে দেব। ওদের নিজেদের ওপরেই এটা ছেড়ে দিলাম। ওরা যদি আমার কাছে থাকতে চায় তুমি ওদেরকে আটকাতে পারবে না। দেশে আইন আদালত বলে একটা জিনিস আছে। শেষের কথাগুলো বলল দাঁতে দাঁত চেপে। কথা শেষ করে কল কেটে দিল। ওকে দুর্বল করার কি ঘৃণ্য প্রয়াস। সন্তানদের ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে লোকটা। ছি, বিষিয়ে এলো সমস্ত হৃদয়। এতক্ষণ নিজেকে ধরে রাখলেও এবার আর পারল না। সকল বাধা সরিয়ে ঠিকই জল গড়িয়ে পড়তে লাগলো দু চোখ বেয়ে। একেবারে নিঃশব্দে ভাঙতে লাগলো বুকের পাঁজর, যে ভাঙনের শব্দ রুমু ছাড়া আর কেউ কোনোদিন শুনবে না। রায়ান কপালের ওপর হাত রেখে শুয়েছিল। বাবার সাথে কথা বলার পর থেকে বিক্ষিপ্ত হয়ে আছে ভেতরটা, একদম তেতো। দুপুরে খাবার খাওয়ার সময় উঠে চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে সেই যে শুয়েছে, এখনো ওঠেনি। সন্ধ্যা পেরিয়েছে সেই কখন। ছাড়া ছাড়া ঘুম হয়েছে, নিরবিচ্ছিন্ন হয়নি। মাথা কিছুটা ভার হয়ে আছে সেজন্য। এর মধ্যেই একটা মৃদু পায়ের শব্দে কিছুটা সচকিত হলো। চোখ খুলে তাকালো, নবনী এসেছে। একেবারে নিঃসংকোচে কপালে হাত রেখে জিজ্ঞেস করলো, জ্বরটা নেমে গেছে দেখছি, আপনাকে আদা দিয়ে চা দিই, দেখবেন একেবারে ফুরফুরে লাগবে।
এমন আন্তরিকতার সাথে হাত রাখলো যেন অল্প পরিচিত একজন ছেলের কপালে হাত রাখাটা খুবই সহজ সরল স্বাভাবিক একটা ব্যাপার। সেই ছাড়া ছাড়া ঘুমের মাঝেও খেয়াল করেছে আফজাল আঙ্কেল নবনী আর চামেলি কিছুক্ষণ অন্তরেই ওর খোঁজ নিয়ে গেছে। তাদেরটা রায়ানের চোখে স্বাভাবিক মনে হলেও নবনীর এই আন্তরিকতা ওর কাছে বিষ কাটা মনে হচ্ছে। খোঁচা মারছে হৃৎপিণ্ড বরাবর করুণা নাম সেই বিষ কাটার। হঠাৎ করে আপনি আমার প্রতি এতটা সদয় হলেন কেন জানতে পারি? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আমাকে দেখলেই আপনার পিত্তি জ্বলে যায়। একটা সামান্য অসুস্থতা সেটা পাল্টে দিল। আশ্চর্য। নবনী কিছুটা অবাক হয় এসব কথায়। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না রায়ান। মানসিক ধকল তো ছিলই, সাথেই শারীরিক অসুস্থতার ধকল মিলিয়ে ভীষণ অনিয়ন্ত্রিত বোধ করলো পরিশ্রান্ত রায়ান। সব গুলিয়ে ফেললো, মুখে যা আসলো তাই বলে গেল হড়হড় করে। অনেক করেছেন আমার জন্য, দয়া করে আর কিছু করতে যাবেন না। সিম্পেথি দেখাচ্ছেন আমাকে, দয়া করুণা এসব আমি আর নিতে পারছি না। এসবের বোঝা বইতে বইতে আমি বড্ড ক্লান্ত, আর পারছি না। প্লিজ সেই বোঝা আর বাড়াবেন না। দরকার নেই আপনার এই অযাচিত মায়ার। প্লিজ যান। অত্যন্ত কঠোর শোনালো রায়ানের গলা। এই ছেলের মধ্যে যে এতটা কাঠিন্য থাকতে পারে নবনী ভাবতেই পারেনি। কথাগুলো বুঝতে ওর কিছুটা সময় লাগলো। মুহূর্তকাল স্থানবৎ হয়ে দাঁড়িয়ে রইল। হাসি মিলিয়ে গেছে সেই কখন। সম্বিতে ফিরতেই ছিটকে সরে গেল, দৌড়ে বেরিয়ে গেল। এক ছুটে নিজের ঘরে গিয়ে ছিটকিনি আটকে দরজাতেই ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। উদ্গত অশ্রু আর থামাতে পারল না, সশব্দে কেটে উঠল গলা ছেড়ে। কোনোভাবেই দমিয়ে রাখতে পারল না কান্নার শব্দটাকে। চামেলি তখন ড্রয়িং রুমে ছিল। নবনীকে এভাবে ছিটকে বেরিয়ে আসতে দেখে হতভম্ব হয়ে গেল। কান্নার শব্দে প্রবল চিন্তায় গাঢ়তর হলো কপালের ভাঁজ। নবনী ভীষণ শক্ত মনের মেয়ে, ওকে এভাবে কাঁদতে শোনেনি কোনোদিন, এমন বিধ্বস্তও দেখেনি। টেবিলের ওপর থেকে মোবাইলটা তুলে নিয়ে ডায়াল করলো বাইরে হাঁটতে যাওয়া আফজাল সাহেবের নাম্বারে।